Good evening and welcome everybody to tonight's class, and the topic is writing research or thesis report. Assalamu alaikum, sir. Walaikum assalam. So today's topic is writing a research report. It is an ethical responsibility of the researcher to disseminate the findings of the research work to others. This necessitates that researcher will write a research report. Research report may be in the form of an article for journal, a paper for presentation in the seminar, a thesis report, or a dissertation. The general outline is common to all format. তাহলে কোনো একটা রিসার্চ করলে এটা ইথিক্যাল অব্লিগেশন রিসার্চারের জন্য যে অবশ্যই তার রিসার্চটাকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, তার যে ফাইন্ডিং সেটাকে। তো এ কারণে অবশ্যই রিসার্চ করে রিসার্চের রিপোর্ট লিখতে হবে। সেই রিপোর্ট বিভিন্ন ফর্মে হতে পারে, যে আমরা কোনো জার্নালে পাবলিশ করতে পারি আর্টিকেল হিসেবে, কোনো একটা সেমিনার বা ওয়ার্কশপে আমরা আমাদের ফাইন্ডিংস কে প্রেজেন্ট করতে পারি সেমিনারে প্রেজেন্টেশন হিসেবে, অথবা জমা দিতে পারি থিসিস রিপোর্ট, রিসার্চ রিপোর্ট বা ডিসার্টেশন রিপোর্ট হিসেবে। তো যেভাবেই আমরা আমাদের রিসার্চ রিপোর্টকে ডিসেমিনেট করি, তার আউটলাইন সব ফরম্যাটে অনেকটা একই রকম। To make the research report widely read, understood, and really enrich the scientific knowledge, it needs to be well written. আমরা যদি আমাদের আর্টিকেল বা রিসার্চ ফাইন্ডিংস কে অনেক বেশি পাঠকের কাছে পৌঁছাইতে চাই, পাঠক যাতে বুঝতে পারে সেরকম করতে চাই, বা সায়েন্টিফিক নলেজ কে সমৃদ্ধ করতে চাই, তাহলে অবশ্যই রিসার্চের রিপোর্ট ওয়েল রিটেন হবে, অর্থাৎ সুন্দর করে লিখতে হবে। Some basic points may help the young writer in producing a good quality research report. To produce acceptable report, researcher must know in which format it has to be presented. সব ফর্মেরই বেসিক জিনিস এক হলেও সেমিনারে প্রেজেন্টেশনের জন্য একভাবে তৈরি করতে হয়, কোনো একটা ওয়ার্কশপের জন্য আরেকভাবে তৈরি করতে হয়, অথবা আর্টিকেল হিসেবে লিখলে জার্নালে আরেক রকম ভাবে লিখতে হয়। তাহলে কোন ফরম্যাটে আমি প্রেজেন্ট করব আমার ফাইন্ডিং, সেটা রিসার্চারের অবশ্যই প্রথমে জানা থাকতে হবে, বা সেই সিদ্ধান্ত নিবে কোন ভাবে সে প্রেজেন্ট করবে। এক্সপ্রেস দ্য থট উইথ লিস্ট নাম্বার অফ ওয়ার্ডস পসিবল। কম কথায় রিসার্চ ফাইন্ডিং বা চিন্তাধারাটাকে প্রকাশ করতে হবে। বেশি কথা বললে পাঠকের ধৈর্য হারাবে বা পাঠক অ্যাটেনশন দিবে না, পাঠক অ্যাভয়েড করবে। এজন্য কম কথায় ওইটাকে এক্সপ্রেস করতে হবে আমার ফাইন্ডিংসটাকে। ইউজ এ thesaurus, it will help you find the exact word. মানে সঠিক শব্দ ব্যবহার করতে হবে। Keep the length of the sentence short. অনেক সময় দীর্ঘ সেন্টেন্স হলে পাঠক বিরক্ত হয়, এজন্য রিসার্চ রিপোর্ট লেখার সময় ছোট ছোট সেন্টেন্সে লেখা ভালো। Look critically at each thought as it stands on paper. তাহলে প্রত্যেকটা চিন্তা ভাবনা বা প্রত্যেকটা ফাইন্ডিংস কে আমি মানে খুব গভীরভাবে আমি তুলে ধরবো আমার রিপোর্টে। তো সব ফরম্যাটে জেনারেল কিছু বিষয় আছে। জেনারেল ফরম্যাট অফ এ রিসার্চ রিপোর্ট, যে রিসার্চ রিপোর্টের বেলায় শুরুতেই থাকবে অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ আমার টোটাল রিসার্চের সামারি থাকবে। তারপরে ইন্ট্রোডাকশন। যার মাইক্রোফোন মিউট করা না, মিউট করে নেন প্লিজ, নয়েজ হচ্ছে। তারপরে মেথোডোলজি থাকবে,
এরপরে রেজাল্টস, আমার যে ফাইন্ডিংস, মূল ফাইন্ডিংস সেগুলো রেজাল্ট আকারে থাকবে। একটা ডিসকাশন থাকবে, কনক্লুশন থাকবে, কিছু রিকমেন্ডেশনস থাকবে। আমি যে সাইটেশন করেছি সেগুলো রেফারেন্স হিসেবে লিস্টেড থাকবে এবং একটা অ্যাকনলেজমেন্ট থাকবে। এই অ্যাকনলেজমেন্ট এটা এখানে লাস্টে লেখা হয়েছে ওই ইম্পোর্টেন্স কম হিসেবে, কিন্তু এটা আসলে অ্যাকনলেজমেন্টটা শুরুর দিকেই হয়। আমার যে একাডেমিক বিষয়গুলো থাকে থিসিস রিপোর্টে, কোনো অ্যাপ্লিকেশন বা এক্সামিনেশন কমিটি অথবা কাকে আমি রিপোর্ট সাবমিট করছি, এগুলো ইন্ট্রোডাক্টরি পেজের পরেই অ্যাকনলেজমেন্ট থাকে, তারপরে অ্যাবস্ট্রাক্ট থাকে, এইভাবেও করা হয়। এখানে ইম্পর্টেন্স কম হিসেবে লাস্টে দেওয়া হয়েছে, আসলে কিন্তু এটা শুরুতেই থাকবে অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে যে আমার রিসার্চ করতে গিয়ে যারা যারা হেল্প করেছে তাদেরকে একটু সম্মান দেওয়া, তাদের কথাটা বলা। এখন অ্যাকনলেজমেন্ট দিতে গিয়ে অনেক সময় একদম সবারই নাম বলা হয়, সেটা ঠিক না। শুধুমাত্র যারা ওই রিসার্চ এর সঙ্গে রিলেটেড বা প্র্যাকটিক্যালি হেল্প করেছে তাদের নাম বলা উচিত এবং এটা শর্ট, ইউজুয়ালি ১ পৃষ্ঠার মধ্যে লেখা উচিত। অ্যাকনলেজমেন্ট দীর্ঘ করা ঠিক না বা অবান্তর নাম, অবান্তর বিষয় এগুলো দেওয়া উচিত না। আবার অনেকে রিসার্চ রিপোর্ট ডেডিকেট করে, হ্যাঁ? ডেডিকেট করে ফাদার, মাদার অথবা কোনো প্রিয় মানুষকে। সেটাও করা উচিত না। সায়েন্টিফিক স্টাডিতে কোনো ডেডিকেশন থাকবে না বা উৎসর্গ থাকবে না। তো এখন আমরা প্রত্যেকটা জিনিস দেখি অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট এর ওয়ার্ড লিমিটেশন আছে। এটা ২০০ থেকে ৩০০ ওয়ার্ডের মধ্যে হবে। এর বেশি না। তবে থিসিসের বেলায় যদি থিসিসের এমন বিষয় থাকে যে অনেক ব্যক্তি একদম ছোট কথায় প্রকাশই করা যাচ্ছে না ২০০ ওয়ার্ডে বা ৩০০ ওয়ার্ডে, সেক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ ওয়ার্ড পর্যন্ত যাওয়া যেতে পারে। তো আইডিয়ালি অ্যাবস্ট্রাক্ট হবে ২০০ থেকে ৩০০ ওয়ার্ডের মধ্যে। কোনো জার্নাল বা কোনো আ অ্যাবস্ট্রাক্ট যারা পাবলিশ করে তারা ওয়ার্ড নির্ধারণ করে দেয়। যে ২০০ ওয়ার্ডের মধ্যে হবে অথবা ২৫০ ওয়ার্ড হবে। সেই ক্ষেত্রে সেই ওয়ার্ডের ফলো করেই লিখতে হবে। তো আমাদের থিসিসের বেলায় এটা ২০০ থেকে ৩০০ ওয়ার্ড হলে ভালো। আর কোন ক্ষেত্রে, যে ক্ষেত্রে বেশি ওয়ার্ড লাগবে আমার টোটাল জিনিসটা এক্সপ্রেস করতে, সেক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ ওয়ার্ড পর্যন্ত যাওয়া যেতে পারে। should reflect the whole study. অ্যাবস্ট্রাক্টটা এমনভাবে লিখতে হবে যেন সম্পূর্ণ স্টাডিটাকেই রিফ্লেক্ট করে। অ্যাবস্ট্রাক্ট পড়লেই সবাই বুঝতে পারবে যে এই স্টাডিতে কি করা হয়েছে এবং মেইন ফাইন্ডিংস কি, কি। Abstract actually consists of background, objective, methodology, results, conclusions and keywords. এই কয়েকটা পয়েন্ট দিয়ে অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়। কোন ইউনিভার্সিটি বা কোন জার্নাল প্রেফার করে এসব পয়েন্ট উল্লেখ করে তারপরে অ্যাবস্ট্রাক্ট লিখতে ফরম্যাটেড ভাবে। আবার কেউ এসব পয়েন্ট না দিয়ে অ্যাজ এ হোল লিখতে বলে। ফরমেট দিয়ে লিখলেই ভালো। ব্যাকগ্রাউন্ড এর একটু লিখলাম, তারপর অবজেক্টিভ লিখলাম, মেথোডোলজির সংক্ষেপে লিখলাম, রেজাল্টস এর মেজর ফাইন্ডিংস গুলো লিখলাম, কনক্লুশন লিখলাম, তারপরে কিওয়ার্ড মানে টাইটেল থেকে কয়েকটা শব্দ নিয়ে কিওয়ার্ড তৈরি করতে হয়। এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেই ওই রিসার্চটা অন্যরা খুঁজে পাবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট লেখার এই নিয়মগুলো আমরা খেয়াল রাখবো। এরপরে ইন্ট্রোডাকশন। আমি যখন থিসিস রিপোর্ট বা রিসার্চ রিপোর্টে ইন্ট্রোডাকশন লিখবো, ইন্ট্রোডাকশন মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর রেশনাল, এই দুটাকে মিলে ইন্ট্রোডাকশন বলে, অথবা অনেক সময় ইন্ট্রোডাকশন হেডিং এই লেখা হয়। তো এখানে আসলে কি লিখবো আমরা? ব্যাকগ্রাউন্ড বা স্টেটমেন্ট অফ প্রবলেম লিখবো। অর্থাৎ আমার যে রিসার্চ টাইটেল সেটাকে ইন্ট্রোডিউস করব। গ্লোবাল পার্সপেক্টিভ অফ দ্য টপিক, কান্ট্রি পার্সপেক্টিভ অফ দ্য টপিক, তারপরে জাস্টিফিকেশন বা রেশনাল অফ দ্য স্টাডি লিখবো এবং পার্সপেক্টিভ অফ দ্য স্টাডি। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখবো। আমাদের থিসিস প্রোটোকলে যে ইন্ট্রোডাকশন লেখা হয় মূলত সেটাই অনেক সময় আরেকটু বিস্তারিত বা আরেকটু আপডেটেড করে লেখা হয়। প্রোটোকলে ইন্ট্রোডাকশন ভালো করে লিখলে রিপোর্টে আর নতুন করে লেখার প্রয়োজন হয় না। এরপরের সেকশন হচ্ছে মেথোডোলজি। আহ তো অনেক সময় তার আগে, এটা আমি এখানে লিখি নাই, যে রিসার্চ রিপোর্টে অথবা
থিসিস রিপোর্টে লিটারেচার রিভিউ একটা সেকশন আলাদাভাবেই থাকে। তো লিটারেচার রিভিউতে এই সংক্রান্ত লিটারেচার মানে অন্যান্য রিসার্চাররা রিসার্চ করে কি পেয়েছে সেগুলো তুলে ধরতে হয়, অথবা বইপত্রে এই বিষয়ে কি লেখা আছে সেগুলো তুলে দিয়ে একটা লিটারেচার রিভিউ সেকশন তৈরি করতে হয়। তো ওটা মূল আসলে কোনো অংশ না যে আমি কি, কি লিটারেচার দেখেছি সেটা আ বিস্তারিত আলোচনা করা বা ব্যাখ্যা করার জন্য ওইটা করতে হয়। তারপরে লিখতে হয় আসলে মেথোডোলজি। তো মেথোডোলজিতে আ স্টাডির ধরনের উপর ভিত্তি করে এটা লেখার স্টাইল ভিন্ন হয়। এক্সপেরিমেন্ট করলে একরকম, তারপরে কিছু স্পেশাল স্টাডি ডিজাইন আছে যেগুলোর ক্ষেত্রে অন্যরকম। তবে মোটামুটি এই পয়েন্ট গুলো একটা মেথোডোলজির মধ্যে থাকতে হবে। যে আমার রিসার্চ ডিজাইন কি ছিল সেটা অবশ্যই স্পষ্ট করে উল্লেখ থাকতে হবে। আমার স্টাডি পপুলেশন কারা ছিল সেটা উল্লেখ থাকবে। কোন জায়গায় স্টাডিটা করা হয়েছে, স্টাডি প্লেস। এখানে স্টাডি প্লেস বলতে যে প্রতিষ্ঠানের মাধ্যমে স্টাডিটা করা হয়েছে সেটা উল্লেখ করতে হবে। যদি ক্যাচমেন্ট এরিয়ার বিষয় থাকে যে বাংলাদেশের ১০ টা জেলায় করা হয়েছে বা কোনো একটা বিভাগে করা হয়েছে, সেই ক্যাচমেন্ট এরিয়াটা উল্লেখ থাকবে। স্টাডি করতে গিয়ে যদি এমন হয় যে বিভিন্ন ইনস্টিটিউশনের ল্যাবরেটরি ইউজ করতে হয়েছে, তাহলে সেই ল্যাবরেটরি গুলো কোন, কোন প্রতিষ্ঠানের সেগুলো উল্লেখ করতে হবে। তো স্টাডি প্লেস এর মধ্যে ইনস্টিটিউশন, আ ক্যাচমেন্ট এরিয়া, কোন, কোন ল্যাবরেটরি ইউজ করা হয়েছে সবকিছুই আসবে। ডিউরেশন অফ দ্যা স্টাডি, কবে স্টাডিটা শুরু হয়েছে, কবে শেষ হয়েছে। 1 ইয়ার ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর 2020 এভাবে ডিউরেশন এবং কমেন্সমেন্ট এবং এন্ডিং দুটোই বলতে হবে। স্যাম্পল সাইজ আমি কিভাবে ক্যালকুলেট করেছি সেটা রিপোর্টে থাকবে। কোন স্যাম্পলিং টেকনিক এর মাধ্যমে আমি স্যাম্পল নিয়েছি সেটা থাকবে। ডাটা কালেকশন এর জন্য কি টুল আমি ইউজ করেছি সেটা উল্লেখ থাকবে। ডাটা কালেকশন এর মেথড কি ছিল সেটা উল্লেখ থাকবে। আ ডাটা অ্যানালাইসিস, এখানে এখানে একটু ভুল হয়েছে। ডাটা অ্যানালাইসিস প্ল্যান না। একদম ডাটা অ্যানালাইসিস কিভাবে করেছি সেটা ব্যাখ্যা করতে হবে। ডাটা অ্যানালাইসিস প্ল্যান হচ্ছে প্রোটোকলে। থিসিস রিপোর্টে একদম ডাটা অ্যানালাইসিস, প্ল্যান কথাটা বাদ যাবে এখান থেকে। তাহলে ডাটা অ্যানালাইসিস কিভাবে করেছি সেটা উল্লেখ করতে হবে। এবং ইথিক্যাল ইস্যু গুলো অ্যাড্রেস করা হয়েছে কিনা সেই ইথিক্যাল ইস্যু পয়েন্ট দিয়ে ওটা লিখতে হবে। তারপরে রেজাল্ট, রেজাল্ট সেকশনের একটা ইন্ট্রোডাক্টরি রিমার্কস থাকবে। ইন্ট্রোডাক্টরি কিছু কথা লিখতে হবে। তারপরে আমার অ্যাকচুয়াল রেজাল্ট গুলো আ সিকোয়েন্স অনুযায়ী, আমার স্টাডির অবজেক্টিভ অনুযায়ী বা ভেরিয়েবল অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী টেবিল, গ্রাফ বা টেক্সট দিয়ে আমার রেজাল্টটাকে এক্সপ্রেস করব। তারপরে রেজাল্ট যখন লেখা শেষ হবে তারপরে ইম্পোর্টেন্ট একটা সেকশন হচ্ছে ডিসকাশন। ডিসকাশনে ইম্পোর্টেন্ট পজিটিভ এবং নেগেটিভ ফাইন্ডিংস গুলো ব্যাখ্যা করতে হবে। কেন এরকম হলো, ওরকম কেন হলো না ব্যাখ্যা করতে হবে। তারপরে সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি উইথ দ্যা ফাইন্ডিংস অফ আদার স্টাডিজ। ইতিপূর্বে যে স্টাডি গুলো হয়েছে সে তার সঙ্গে আমার ফাইন্ডিংস এর কি মিল আছে, কি মিল নাই সেটা ব্যাখ্যা করতে হবে। কেন মিল আছে, কেন মিল নাই সেই কারণগুলো ব্যাখ্যা করতে হবে। ডিফিকাল্টিজ এনকাউন্টার ডিউরিং দ্যা রিসার্চ ওয়ার্ক। এই রিসার্চ করতে গিয়ে যদি কোনো ডিফিকাল্টি ফেস করতে হয় তাহলে সেই ডিফিকাল্টি গুলো এখানে ডিসকাস করতে হবে। পসিবল এররস অর বায়াস যদি কোনো কিছু থাকে সেটা এখানে ব্যাখ্যা করতে হবে। পসিবল রিজনস ফর এনি আনএক্সপেক্টেড অর আনইউজুয়াল ফাইন্ডিংস, যে অন্যরা যেরকম ফাইন্ডিংস পেয়েছে আমি যদি এক্সেপশনাল ফাইন্ডিংস পাই, অন্যরকম পাই, তাহলে সেই অন্যরকম ফাইন্ডিংস এর কারণ কি? হোয়াট আর দ্য পসিবল রিজনস ফর আনএক্সপেক্টেড অর আনইউজুয়াল ফাইন্ডিংস সেটা ব্যাখ্যা করতে হবে। তারপরের সেকশন হচ্ছে কনক্লুশন। কনক্লুশনে আ আন্তাজি বিভিন্ন কথাবার্তা লেখা যাবে না। কনক্লুশনটা থাকবে, কনক্লুশনে থাকবে কি ফাইন্ডিংস। আমার যে স্টাডির টেক হোম মেসেজ বা স্টাডির যে মেইন ফাইন্ডিংস সেটা কনক্লুশনে থাকবে। যদি আমার স্টাডিতে কোনো হাইপোথিসিস থাকে তাহলে সেই হাইপোথিসিস টেস্টিং এর রেজাল্ট কি এটা থাকবে কনক্লুশনে, এবং পসিবল ইমপ্লিকেশনস ফর ফার্দার রিসার্চ। রিকমেন্ডেশনস, আমার কনক্লুশনে আমার যে ফাইন্ডিংস
তার উপরে ভিত্তি করে কিভাবে ওই প্রবলেম সলভ করা যায় সেইটা জন্য রিকমেন্ডেশন বা পরামর্শ দিতে হবে। তাহলে সাজেশনস ফর অ্যাকশন টু বি টেকেন টু সলভ দ্য প্রবলেম বেসড অন কনক্লুশন। এরপরে রেফারেন্স, যে এভরি সাইটেশনস মাস্ট বি লিস্টেড অ্যাজ রেফারেন্স ইন দ্য রেফারেন্স সেকশন। এইটার জন্য হার্ভার্ড মেথড, ভ্যানকুভার মেথড বা এপিএ মেথড আরেকটা আছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের। দেখো আরো অনেক মেথডই আছে। তো আপনারা যারা থিসিস করবেন তখন হার্ভার্ড মেথড প্রেফারেবল। তারপরে লাস্টে আরেকটা সেকশন থাকে অ্যাপেন্ডিসেস বা অ্যানেক্সার, সংযুক্তি। কিছু কিছু জিনিস আছে যেটা রিসার্চ রিপোর্টের শেষের পাতাগুলোতে সংযোজন করতে হবে। এনি এডিশনাল ম্যাটেরিয়াল রিলেভেন্ট টু দ্য স্টাডি ক্যান বি অ্যানেক্সড। কি কি রিসার্চ ইনস্ট্রুমেন্ট, তোমার যে কোশ্চেনিয়ার অথবা চেকলিস্ট সেটাকে সংযুক্ত করতে হবে। কনসেন্ট ফর্ম দিতে হবে। আইআরবি বা ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা দেখাতে হবে লাস্টে। কোন ইনস্টিটিউশনের আলাদা কোনো পারমিশন লেটার থাকলে সেটা লাস্টে দেখাতে হবে। ওয়ার্ক প্ল্যান, আমার যে ওয়ার্ক শিডিউল বা গ্যান্ট চার্ট এটাকে লাস্টে দেখাতে হবে। এবং রিসার্চ রিলেটেড ফটো বা ছবি যদি থাকে সেটা লাস্টে অ্যানেক্সারে দিতে হবে। তো রিসার্চ রিপোর্ট লেখা শেষ, তারপরে হচ্ছে ডিসেমিনেশন অফ রিসার্চ ফাইন্ডিংস, যে আমার রিসার্চের ফাইন্ডিংসটা আমি অন্যদেরকে জানাবো। তো জানানোর একটা উপায় হচ্ছে পাবলিশিং ইন জার্নাল, জার্নালে পাবলিশ করে দেওয়া আর্টিকেল হিসেবে, অথবা রাইটিং বুকস, বই লেখা, আমার রিসার্চের উপরে একটা বই লেখা যেতে পারে, অথবা প্রেজেন্টিং ইন এ সেমিনার অর কনফারেন্স অর ওয়ার্কশপ। সেই প্রেজেন্টেশন আবার ভার্বাল হতে পারে, মানে মুখে প্রেজেন্ট করা হতে পারে, অথবা আমার ফাইন্ডিংস দিয়ে পোস্টার তৈরি করে পোস্টার প্রেজেন্টেশনও হতে পারে। তাহলে এইভাবে আমার রিসার্চের ফাইন্ডিংস কে আমি ডিসেমিনেট করতে পারি অন্যদের মাঝে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি মানে কোর্স 1403 এর লাস্ট ক্লাস। তাহলে 1401 মানে বায়োস্ট্যাটিস্টিক্স শেষ হলো, 1402 এপিডেমিওলজি শেষ হয়েছে, আজকে শেষ হলো রিসার্চ মেথোডোলজি 1403। এরপরে 1404 এর 2টা ক্লাস বাকি আছে, এটা দীপু ম্যাডাম নিবেন। তাহলে আমাদের ফার্স্ট সেমিস্টারের সকল ক্লাসই শেষ হয়ে যাবে। এখন আপনাদের যারা ওপেন ইউনিভার্সিটি তাদেরকে বলছি যে আপনাদের আগামী শুক্রবারে রাত 10টায় একটা কুইজ হবে। সেটা হচ্ছে আমার নবম ক্লাস থেকে 12তম ক্লাস পর্যন্ত। এর আগে অষ্টম ক্লাস পর্যন্ত হয়ে গিয়েছে, তাহলে নবম থেকে 12তম ক্লাস সকল সাবজেক্টের এটা নিয়ে কুইজ পরীক্ষা হবে। সবাই প্রিপারেশন নেন। আর আপনাদের যে ফোর্থ অ্যাসাইনমেন্ট এটা জমা দেওয়ার সময় চলে আসছে, সবাই জমা দিয়ে দিন। শুক্রবার দিন রাত 10টায়? জি, শুক্রবার রাত 10টায়। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ছবিতে এরা হচ্ছে ওপেন ইউনিভার্সিটির প্রথম ব্যাচ ময়মনসিংহ মেডিকেল, অর্থাৎ আপনাদের সিনিয়র ব্যাচের সবাই এখানে আছে আমার সাথে। আপনাদের সঙ্গে দেখা হলে আমরা এরকম একটা ছবি তুলে রাখবো। ইনশাআল্লাহ স্যার। তো ঠিক আছে, আর কেউ কিছু না বললে এখন থ্যাংক ইউ স্যার। যাচ্ছি। হ্যাঁ, ওয়েলকাম। স্যার আজকের ক্লাসের স্যার ইম্পর্টেন্ট এগুলো স্যার, মানে থিওরি হিসেবে কোনগুলো ইম্পর্টেন্ট? সবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের থিওরি তো আছেই, যে প্রশ্ন থাকতে পারে পরীক্ষায় যে হাউ টু রাইট এ রিসার্চ রিপোর্ট। তাহলে রিসার্চ রিপোর্টের গুরুত্ব এবং কি কি পয়েন্ট দিয়ে লিখতে হয় এগুলো যেভাবে বললাম এটা ইলাবোরেট করবেন। আর প্র্যাকটিক্যালি যখন আপনারা থিসিস করবেন ফোর্থ সেমিস্টারে, তখন আপনাদের হচ্ছে যে এটা এই নলেজটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবেন। এটার আবার রিভিশন আসসালামু ক্লাস আলাইকুম স্যার। থার্ড সেমিস্টারে আবার রিভিশন ক্লাস হবে। স্যার জি সেমিস্টার স্যার ফাইনাল কি ইন্ট্রোডাকশন আপনার? যে স্লাইডটা আছে ওইটা কি আবার দেওয়া একটু দেখানো যাবে? ইন্ট্রোডাকশন যে স্লাইডটা ছিল স্যার ওইটা একটু আবার একটু
জি সেমিস্টার ফাইনাল কি আপনার আমাদের অনলাইনে দেওয়া যাবে না? জি কোনটা? সেমিস্টার ফাইনাল পরীক্ষা কি অনলাইনে হবে? আমাদের কোর্স না তো না অনলাইন। না, এই জাতীয় পরীক্ষা অনলাইনে সম্ভব হবে না। 100 নম্বরের রিটেন পরীক্ষা তো, শর্ট অ্যান্সার এবং ব্রড অ্যান্সার কোশ্চেন ডাইরেক্ট হবে। ইউজিসি সকল স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষার অনুমতি দিয়ে দিয়েছে। অলরেডি বিএসএমএম এর পরীক্ষা আমি শুরু করেছি আমার এখানে। এখন ওপেন স্যার পরীক্ষার ইউনিভার্সিটি আগে কি আমাদের কি কোনো সাজেশন দিবেন স্যার? না পরীক্ষার আগে কোনো সাজেশন নাই। হ্যান্ডবুক আছে না, হ্যান্ডবুক? হ্যাঁ, হ্যান্ডবুকটাই সাজেশন, আর আগের বছরের জি প্রশ্নগুলো স্যার। দেখবেন, এটাই। তো ঠিক আছে ও, তাহলে। এরপরও স্যার কিছু কোয়েশ্চেন দিই, ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন দিই আমাদের। যা পড়িয়েছি সবই ইম্পর্টেন্ট, অনেক কিছু পড়াই নাই সেটা ইম্পর্টেন্ট না, যেটুকু আচ্ছা স্যার। পড়াইছি ওটুকু খুবই ইম্পর্টেন্ট। স্যার আমি অনেক প্রশ্ন দেখলাম স্যার, ওই প্রশ্নগুলা হয়তো বা লেকচারে পাইনি, বা ওই শোনেন, কোশ্চেন গুলা একটা যেভাবে লেকচারে, ওইখানে উল্লেখ করা আছে ওই একটা লেকচারে কখনোই টোটাল কোর্স কভার করা সম্ভব না। এজন্য আপনার বই পড়তে হবে, 4টা করে বইয়ের লিস্ট আছে না, এগুলা কিনবেন, পড়বেন, বুঝবেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? কখনোই ক্লাসে কি সব পড়ানো যায় না, আর পরীক্ষায় সব দেওয়া যায়, সব প্রশ্ন দেওয়া যায়? পরীক্ষায় তো মাত্র কয়েকটা প্রশ্ন দিতে হয়, সব দেওয়া যায় না। স্যার স্যার যা পড়ান পুরা সপ্তাহে ওইগুলাই তো শেষ করা কঠিন হয়ে যায় স্যার, এরপরে তো বই পড়া পারি না স্যার। হ্যাঁ, পারবেন, অন্যরা পেরেছে, যুগে যুগে মানুষ পেরে আসতেছে, আপনিও পারবেন, সমস্যা নেই। Okay. স্যার আমরা কি পার্ট ফলো করব স্যার? পার্কে তো সব টপিকস নাই, যা আছে সেটা ফলো তাহলে করবেন অবশ্যই। পার্ক রশিদ কবির ফলো করবেন, তারপরে বইয়ের লিস্ট দিয়েছিলাম ওইটা ফলো করবেন। আর লেকচার নোট তো জাস্ট একটা আউটলাইন, এটা বোঝার জন্য বেশি কাজে লাগে। তো ঠিক ঠিক আছে তাহলে, আর ওকে কিছু স্যার। বলবেন? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। সালাম।